এগুলো কয়েকজন ব্যক্তির পার্সোনাল ইগোর কারণে আসলে জাতি সাফার করছে। পার্লামেন্টে উনি যে যুক্তিগুলো দিচ্ছেন একতরফাভাবে, এটা ঠিক না। এটা আসলে পার্সোনালি উনি নিয়ে এগুলো নির্বাচন আদায়ের জন্য প্রচারণা করলেই হলো নাকি? সংবিধান সংস্কার পরিষদ নামই করেন না, এই নামটার জন্য বিএনপির এত সমস্যাটা কি? রাইটলি অর রংলি জনগণ রায় দিয়েছে, আপনি এটার বিরুদ্ধে বলার কেউ না, আপনি এটা বলতেই পারেন না। সংবিধানের মৌলিক স্তম্ভ কয়েকটা আছে, সেগুলো আপনি পার্লামেন্ট থেকে সংশোধন করে পারবেন না। মোটা দাগে এটার বিরোধিতা তো নাই, তারা হয়তো একভাবে চেয়েছে আর একভাবে চেয়েছে। মোটা দাগে গণভোট যখন হয়ে গেল, গণভোটের মধ্য দিয়ে একটা বৈধতা কিন্তু পেয়ে গেল। গণভোটটা যে করবে সেটা একটা তখন আসলে কি প্রক্রিয়া বাস্তবায়নযোগ্য হবে সেটার জন্য আদেশ ছাড়া আসলে কোনো বিকল্প ছিল না। আর এই আদেশটা সংবিধানের মধ্য থেকে হতে হবে এই প্রয়োজন ছিল না, কারণ অভ্যুত্থানের মাধ্যমে যে সরকার গঠিত হলে সেটা তো সংবিধানের মধ্যে নাই। সুতরাং যা কিছু করা হয়েছে এটা বিপ্লব পরবর্তী সময়ের জনগণের রায়ের ভিত্তিতে, জনগণের ইচ্ছার ভিত্তিতে, একটা প্রয়োজনের ভিত্তিতে এটা করা হয়েছে। এখন সংস্কার এবং সংশোধন এই দুটো জায়গার প্রবলেমটা হচ্ছে আমাদের কিছু সাংবিধানিক মামলার অতীতের রায় আছে সুপ্রিম কোর্টের, যে সংশোধন আপনি সংবিধানে কত দূর করতে পারবেন। বহুত কিছু সংবিধানের সংশোধন করতে পারবেন, কিন্তু বেসিক স্ট্রাকচার অফ দি কনস্টিটিউশন, সংবিধানের মৌলিক স্তম্ভ কয়েকটা আছে, সেগুলো আপনি পার্লামেন্ট থেকে সংশোধন করে পারবেন না। যেমন ধরেন ধর্মনিরপেক্ষতাকে তারা সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে বলেছে এটা বেসিক স্ট্রাকচার অফ দি কনস্টিটিউশন। এখন আপনি যদি সংশোধন করে বেসিক স্ট্রাকচারটাকে ফেলে দেন, সুপ্রিম কোর্টে আরেকটা মামলা করলে আরেকটা রায় হয়, যেমন পঞ্চম সংশোধনীকে সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে, কারণ বলেছে যে ওইখানে যা কিছু করা হয়েছে এগুলো বেসিক স্ট্রাকচার অফ দি কনস্টিটিউশনকে ধ্বংস করেছে। জিয়াউর রহমান সাহেবের যত কিছু করা হয়েছিল সব বাতিল করে দিল। এখন আজকে যদি সংস্কার অথবা সংশোধন এই বিতর্কে যদি ওনারা সংশোধনের প্রক্রিয়ায় যান, তাহলে রাষ্ট্র ভবিষ্যতে অনিবার্য একটা বিপদে পড়তে যাবে, তাহলে এই সব কিছু আয়োজন ব্যর্থ হয়ে যাবে। তাহলে সমাধানটা হচ্ছে যে সংবিধান যেহেতু জনগণ প্রণয়ন করতে পারে, সেই কারণেই সংবিধান সংস্কার পরিষদ করা হয়েছিল, যারা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হিসেবে দায়িত্ব পালন করবে। সেই কারণেই গণভোটটাও হয়েছিল। তার মানে এই এমপিরা একই সাথে পার্লামেন্টের মেম্বার এবং গণপরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। বিএনপি প্রথম দিন যেটা বললেন যে আমরা গণপরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি, এটা ভুল। এবং এই কারণেই কিন্তু বিতর্ক, আমার কাছে যেটা মনে হয়েছে, এগুলো কয়েকজন ব্যক্তির পার্সোনাল ইগোর কারণে আসলে জাতি সাফার করছে। আসলে টেকনিক্যাল সমস্যা আমরা আইনজীবী হিসেবে যেটা বুঝি, যদি আপনি সংশোধন করতে যান, বেসিক স্ট্রাকচার চেঞ্জই করতে পারবেন না। আর বেসিক স্ট্রাকচার যদি চেঞ্জ করতে না পারেন, তাহলে এই সংবিধান দিয়ে আমরা যে বলে না যে ইহা লইয়া আমরা কি করিব, তো এই কসমেটিক চেঞ্জ দিয়ে তো জাতির হবে না। জুলাইয়ের আকাঙ্ক্ষাতে ছিল যে এই সংবিধান আমূল পরিবর্তন হয়ে যাবে। আওয়ামী লীগ এটাকে যে পর্যায়ে নিয়ে গেছিল, একটা আমূল পরিবর্তন দরকার। তাছাড়া এই রাষ্ট্র 54 বছর, সেটার জন্য একটা কমিটি করা দরকার। সেই কমিটিতে যখন বিরোধী দলের সদস্যদেরকে আহ্বান করা হয়েছে, সেই জায়গায় বিরোধী দল অর্থাৎ সংসদের প্রধান বিরোধী দল জামাত এবং এনসিপি তারা সেখানে তাদের সদস্য দেয় না, অর্থাৎ 12 জনকে নিয়ে একটা কমিটি করা হয়েছে। সেই জায়গায় এখন মানে সরকারি দল যেভাবে চায় সেইভাবেই এখন হয়ে যাবে। এটা কি অভিমান না? এটা আমি মনে করি যে তাদের একটা যৌক্তিক প্রোটেস্ট। কারণ আপনি কমিটিটা করলেন সংবিধান সংশোধনের লক্ষ্যে, তো সংবিধান সংশোধনের লক্ষ্যে কমিটিতে যে আমার লাভ কি? আপনি তো একটা টার্গেট যেটা নির্ধারণ করলেন, যেটা ফুললি অ্যাচিভ করলেও আসলে আমাদের কোনো লাভ হবে না, মানে রাষ্ট্রের কোনো লাভ হবে না। সুতরাং যেটা কথা ছিল যে সংবিধান সংস্কার পরিষদ নামই করেন না, এই নামটার জন্য বিএনপির এত সমস্যাটা কি? তাহলে যেটা সুবিধাটা হচ্ছে না, সংস্কার পরিষদের বিষয়ে তো বিএনপি একমত না। মোটা দাগে যদি তাই মনে হয়, সংশোধনের বিষয়ে তারা ওই দিকেই যেতে চাইছে বা আগাচ্ছে। গণভোটের রায়টা কি ছিল? গণভোটের রায়ের মধ্যে ছিল যে সংস্কার হবে। তাহলে আপনি না, আবার গণভোটের সেই রায়ের বিষয়ে তো কথা আছে যে স্বরাষ্ট্রমন্ত্রী নিজে বলেছেন যে আমরা একটা, তো এটা তো প্রতারণা, নির্বাচন আদায় করার জন্য এটা বলতে পারেন না। এটা তো বলতে পারেন না উনি নির্বাচন আদায়ের জন্য প্রতারণা করলেই হলো নাকি? জনগণ তো শুদ্ধ ভেবেই রায়টা দিয়েছেন না, কিন্তু তার তো একটা জাস্টিফিকেশনও তিনি বলেছেন দেশে আসলে যে বিশৃঙ্খল অবস্থায় ছিল, এটা কোনো জাস্টিফিকেশন আনা, একটা মানুষকে একটা স্বস্তি দেয়া। অন্তর্বর্তীকালীন সরকারের সময় স্বস্তি দেয়নি, সবকিছু ঠিকঠাক। অস্থিরতা কে তৈরি করেছে? আমি রাজনৈতিক কথা কম বলতে চাই, কিন্তু উনি যে যুক্তিগুলো দিয়েছেন এগুলো খোড়া যুক্তি। হ্যাঁ, পার্লামেন্টে উনি যে যুক্তিগুলো দিচ্ছেন একতরফাভাবে, এটা ঠিক না। এটা আসলে পার্সোনালি উনি নিয়ে এগুলো করছেন। গণভোটের মধ্য দিয়ে জনগণ বলছে যে আমরা সংস্কার চাই, তা গণভোটের রায়ের মাধ্যমে পাশ হয়ে গেছে। রাইটলি অর রংলি জনগণ রায় দিয়েছে, আপনি এটার বিরুদ্ধে বলার কেউ না, আপনি এটা বলতেই পারেন না। এবং আপনি বললেন যে আমরা একটা নির্বাচন যদি না দেয় সেটা আদায়ের জন্য করেছি, এই কথা বলার আপনি কে? নির্বাচন আদায়ের জন্য জনগণ কখনো কি অন্তর্বর্তীকালীন সরকার বলেছিল যে আমরা নির্বাচন দেব না? কিন্তু কথা তো এরকম হয়েছিল, নির্বাচন 5 বছর ডক্টর ইউনূস থাকুক, মানুষে চেয়েছে, এটা তো সরকার বলেনি। এটা ঈদগাহ মাঠে মানুষ বলেছে স্যার 5 বছর থাকেন, এটা কি সরকারের কথা না? তো
এটার ভিত্তিতে এটা আপনি কনক্লুশনে আসতে পারেন না যে ওনারা নির্বাচন দিতে চায়নি। ডক্টর ইউনূস সবসময় বলেছেন আমি যত দ্রুত পারি এটা দিয়ে চলে যাব, কিন্তু মাথায় রাখতে হবে এই রক্তাক্ত অভ্যুত্থানটা হয়েছিল সার্টেন লক্ষ্য নিয়ে। তো সবাই বলেছিল যে খালি একটা নির্বাচন নাকি, তাহলে নির্বাচন তো হাসিনার আমলেও হয়েছে। তা আমরা যদি রাষ্ট্র ব্যবস্থার একটা সংস্কার করে এই যে যে জিনিসটা সাফার করেছি আমরা 17 বছর অথবা স্বাধীনতার পরের 54 বছর, আমাদের যে কনস্টিটিউশন আমাদের কোনো কিছুরই সমাধান ঠিক মতো দিতে পারলো না, গণতন্ত্র এই লেভেলে চলে আসলো, সেইটার থেকে উত্তরণ মানুষ চেয়েছে, সেটার লক্ষ্যে গণভোটে মানুষ রায় দিয়েছে। আপনি এখন বলছেন আপনি একটা বিশেষ উদ্দেশ্যের কারণে এটা মেনে নিতে বাধ্য হয়েছেন। আপনি মেনে নিতে বাধ্য হয়েছেন, আপনি মানেন আর না মানেন, জনগণ রায় দিয়ে ফেলেছে, এটা মানতে আপনি বাধ্য। আচ্ছা।